দেশের জনপ্রিয় ভ্রমণ গন্তব্য সাজেক হয়তো অনেক গিয়েছেন, কিন্তু এমন একটি লঞ্চে করে কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখনো কি যাওয়া হয়েছে মেঘের রাজ্য সাজেক ভ্যালি? তবে আফসোস করার কিছু নেই, এ রুটে এখনও যাওয়া না হয়ে থাকলে ভার্চুয়ালি হলেও আজ যাচ্ছেন আমার সাথে। আর আশা করি পুরো সময় জুড়ে আমার সাথে থাকলে পরবর্তীতে আপনিও একাই চলে যেতে পারবেন এক্সক্লুসিভ এই রুট দিয়ে প্রিয় সাজেক ভ্যালি। দর্শক, আমরা রয়েছে এখন বাগাইহাট আর্মি চেকপোস্টের। এটা হচ্ছে মাচালং চেকপোস্ট, আর এরপরে একটা পাহাড় পরেই কিন্তু মূল সাজেক ভ্যালি। এখন গাড়ির ইঞ্জিন কিছুটা ঠান্ডা করে স্টার্ট করবে এখনই। তো চলুন যাওয়া যাক নৌপথে মেঘের দেশে। ব্র্যান্ড নিউ আরেকটি ভ্রমণ গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই নৌ রুটে সাজেক যেতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে রাঙামাটি শহরে। সুপ্রভাত দর্শক, রয়েছে এখন রূপের রানী রাঙামাটি, আর ঘড়িতে এখন সময় 6:20। তো গতকাল দিনভর রাঙামাটির বিভিন্ন স্পট ভ্রমণের ধকল থাকলেও এই সাত সকালে উঠে রেডি হয়ে পড়েছি, কারণ রাঙামাটির রিজার্ভ বাজার থেকে আমাদের লঞ্চ সকাল 7:30। দর্শক, ভিডিওর শুরুতেই আরেকটি অনুরোধ করে রাখছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো তল্পিতল্পা গুছিয়ে আমরা কিন্তু একবারে বের হয়ে পড়েছি, আর সকালবেলার খাবারটা আমরা খেয়ে যাচ্ছি রিজার্ভ বাজারের হোটেল সুন্দরবনে। আর এটা হচ্ছে রাঙামাটির রিজার্ভ বাজার লঞ্চঘাট, আর এখান থেকেই আমাদেরকে লঞ্চে উঠতে হবে। আর এই যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, এটিতে করেই কিন্তু আমরা এখন যাত্রা শুরু করব। আর এখানে কিন্তু আরো বেশ কয়েকটি লঞ্চ রয়েছে যেগুলো এই রুটেই যাবে। তো সবকিছু জানাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই লঞ্চের উপরে অর্থাৎ দ্বিতীয় তলায় বসতে হলে অবশ্যই আগে টিকিট কেটে তারপর বসতে হবে, কারণ উপরে সিট নাম্বার রয়েছে, আর নিচে যেহেতু সিট নাম্বার নেই তাই ওখানকার টিকিট পরে কাটলেও হবে। তো বলতে বলতে কিন্তু সময় মতোই লঞ্চ ছেড়ে দিয়েছে। তো লঞ্চ ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য আমাদের চোখে এসে ধরা দিতে শুরু করলো। দর্শক, এই লঞ্চটি মারিশা পর্যন্ত যাবে, তবে আমরা কিন্তু মারিশা পর্যন্ত না গিয়ে তার আগের স্টেশন লংগদৌ নেমে যাব। আর আপার ক্লাসে রাঙামাটি থেকে লংগদৌ পর্যন্ত আমরা ভাড়া দিচ্ছি জনপ্রতি 200 টাকা করে। তবে আপনি চাইলে মারিশা গিয়েও সাজেক যেতে পারেন, তাহলে হয়তো সময় একটু বেশি লাগবে। তো কাপ্তাইয়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের লঞ্চ এখন অবস্থান করছে আদিবাসী মার্কেটের খুব কাছেই। আর রাঙামাটি ঘুরতে আসা লোকজন কিন্তু এই আদিবাসী মার্কেটে ঘুরতে আসে। আর এর পাশেই রয়েছে নির্মাণনগর বৌদ্ধবিহার, যেটাও একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ গন্তব্য রাঙামাটি ঘুরতে আসা পর্যটকদের কাছে। আজ জুন মাসের 25 তারিখ, তাই মাঝে মাঝে বৃষ্টি হওয়ার কারণে কাপ্তাইয়ের পানি কিন্তু ওরকম স্বচ্ছ নেই এখন। তবে আপনি যদি বৃষ্টির সময়টা অ্যাভয়েড করে আসেন তাহলে কিন্তু আরও সুন্দর কাপ্তাইয়ের সৌন্দর্য দেখতে পারবেন। তাহলে আবার পাশে যে সবুজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অত সবুজ দেখা যাবে না। আর সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরখা উপজেলার অন্তর্গত জুম পাহাড়। অর্থাৎ রাঙামাটি ঘুরতে আসা লোকজন এই পাহাড়েও কিন্তু ঘুরতে আসে। আর ঘুরতে আসা পর্যটকরা অনেকে এই পাহাড়েই দুপুরের খাবার খেয়ে থাকে, কারণ এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। তো বলতে বলতে আমাদের লঞ্চ এখন অবস্থান করছে কাপ্তাইয়ের সবথেকে সুন্দর জায়গা, অর্থাৎ আমার কাছে কাপ্তাইয়ের সবথেকে ভালো লাগার জায়গা শুভলং ঝর্ণার কাছাকাছি। আর সামনেই হচ্ছে শুভলং ঝর্ণা, এই যে শুভলং ঝর্ণা। তবে এখানে এখন একেবারেই পানি শূন্য, কারণ জুন মাসের আজ 15 তারিখ, মাঝে মাঝে বৃষ্টি হয়, তাই ঝর্ণায় ওভাবে পানির প্রবাহ এখন দেখা যায় না। আর কিছুদিন পরেই হয়তো শুভলং ঝর্ণার সেই ভয়ঙ্কর সৌন্দর্য দেখা যাবে। তো দর্শক, সাজেক থেকে ফেরার পথে এর পূর্বেও আমি কিন্তু এই রুটে রাঙামাটি এসেছি, তখন কিন্তু এই লেকের পানি একেবারে নীল ছিল। তো ভাবুন, এই যে চারদিকের সৌন্দর্যের সাথে যদি এখানকার পানিটা নীল হতো তাহলে অবস্থা কী হতো। তো আমাদের লঞ্চটি বিরতিহীন হওয়ায় কোনো জায়গায় না থামলেও সামনে হচ্ছে লংগদৌ আর্মি চেকপোস্ট, এখানে কিন্তু থামতে হচ্ছেই। তো এখানে লঞ্চ থামার পর আর্মির একটি টিম উঠে সন্দেহভাজন সকলকেই মোটামুটি চেক করা হয়েছে এবং ব্যাগও সার্চ করা হয়েছে। যাই হোক, আমাদের লঞ্চ কিন্তু আবার ছেড়ে দিয়েছে। তো যেটা বলছিলাম, কাপ্তাই লেকের প্রকৃত সৌন্দর্য দেখতে দেখতে এভাবে যদি সাজেক যেতে চান তাহলে বর্ষা মৌসুমের 2-1 মাস পরে যদি আসা হয় তাহলে চারপাশের যে সবুজ সেটাও দেখতে পারবেন, সাথে কাপ্তাই লেকের যে পানির নীল কালার সেটাও কিন্তু দেখা যাবে। তো আজকের এই লঞ্চ যাত্রায় এটি হচ্ছে আমার সিট, অর্থাৎ উপরের একেবারে সামনের সিটটি।
সবথেকে ভালো সিট আমার কাছে যেটা মনে হয়। তো একটু ভালো সিট পেতে হলে কিন্তু আপনাকে আগেভাগেই লঞ্চ ঘাটে এসে টিকিট কনফার্ম করতে হবে। আর এটি হচ্ছে লঞ্চের নিচতলা, অর্থাৎ এখানে কিন্তু কোনো সিট নেই, আপনার যেখানে ভালো লাগবে সেখানেই বসতে পারবেন, আর ভাড়াও তুলনামূলক একটু কম। আর নিচতলার পেছনে এরকম ছোট একটি দোকান রয়েছে যেখানে চা কফি সহ হালকা নাস্তা পেয়ে যাবেন। তবে উপরে বসে যদি আপনি অর্ডার করেন ওরা কিন্তু সেখানেও আপনার চা নাস্তা বা কফি দিয়ে আসবে। আর এটা হচ্ছে একেবারে লঞ্চের পেছনের অংশ, অর্থাৎ প্রোপেলার। আর প্রোপেলারের ঠিক উপরেই কিন্তু ওয়াশরুম, অর্থাৎ খুব জরুরি পরিস্থিতিতে যদি পড়ে যান তাহলে সে ব্যবস্থাও কিন্তু রয়েছে। তো লঞ্চের এই পেছনের অংশে বসেই আমার আজকের 2 ভ্রমণ সঙ্গী কিন্তু গল্প চালিয়ে যাচ্ছে। দর্শক, এই রুটে প্রতিদিন বেশ কয়েকটি লঞ্চ আসা যাওয়া করে। তো চলুন সে সম্পর্কে জেনে আসি এই লঞ্চের সারেঙের কাছ থেকে। দ্বিতীয়বারের মতো কাপ্তাই লেক দিয়ে সাজেকের পথে যাচ্ছি মাস্টার কেবিনে, অর্থাৎ এখানে এই আমাদেরকে যে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি প্রথমে রাঙামাটি থেকে লংগদু পর্যন্ত যাব। ভেবেছিলাম একবার যে মারিশা পর্যন্ত যাব, তাহলে কিছুটা সময় বেশি প্রয়োজন, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লংগদু পর্যন্ত যাব। তো আমার সাথে যে আমাদের যে পাইলট ভাইয়ের নাম কি? নাম মামুন। আমি অনেক আগেই লক্ষ্য করেছিলাম মামুন ভাইয়ের গেঞ্জি আর আমার গেঞ্জির কালার কিন্তু সেম মনে হচ্ছে। যাই হোক ভাই, যদি যারা রাঙামাটি থেকে এই রুটে যাবেন লংগদু বা মারিশা, রাঙামাটি থেকে কয়টায় এই সকালবেলা কয়টায় লঞ্চ আছে? আপনার 7:30 আর 10টা। 7:30 আর 10টা বাগাইছড়ি মানে মারিশা পর্যন্ত। ওদিক থেকে আসার সময় কয়টায় লঞ্চ আছে? ওদিক থেকে আপনার সকাল 7টা, এরপর 8টা। আর এখন আমরা যাচ্ছি রাঙামাটি থেকে আমাদের লংগদু পর্যন্ত ভাড়া হচ্ছে 200 টাকা। আর যদি মারিশা যেতাম তাহলে ভাড়া পড়তে পারে 300 টাকা। অর্থাৎ আরও 100 টাকার নৌপথ অতিক্রম করে, অর্থাৎ মারিশা গিয়েও কিন্তু আমরা নেমে তারপর সাজেক যেতে পারতাম। তবে আমরা সময় বাঁচানোর জন্যই কিন্তু এই লংগদু নেমে যাচ্ছি। দর্শক, আপনার মানসিকতা যদি একটু অ্যাডভেঞ্চারাস হয় এবং নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতেই আপনার ভালো লাগে, তাহলেই কিন্তু আপনার জন্য এই রুট। অন্যথায় এই রুটটি কিন্তু আপনার জন্য নয়। আর সেটি কেন বলছি সেটি অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। আর চারদিকে পানি বেষ্টিত, সামনে যে দ্বীপের মতো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বাজার, আর এটির নাম হচ্ছে কাকটুলি বাজার। তো ঘড়িতে এখন সময় 11:30, অর্থাৎ 4 ঘন্টার যাত্রা শেষে আমরা কিন্তু এসে পড়েছি আমাদের গন্তব্যে, অর্থাৎ লংগদু লঞ্চঘাট। আর মূলত সাজেক যাওয়ার জন্য ঝামেলার যে পথটুকু অতিক্রম করতে হবে সেটা শুরু হচ্ছে এখান থেকেই। তো পল্টন থেকে উপরে উঠলেই লংগদু বাজার। চাইলে এখান থেকে বাইক নিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায়, তবে আমরা যাব লোকাল পরিবহনে। আমরা এখন লংগদু থেকে প্রথমে অটো করে যাচ্ছি বাইকটা ভাড়া, ওখান থেকে দিঘিনালার গাড়ি হয়তো পাওয়া যেতে পারে। আর এই লংগদু থেকে বাইকটা ভাড়া হচ্ছে 10 টাকা অটো ভাড়া জনপ্রতি। তো দর্শক, এটা হচ্ছে বাইকটা পাড়া। আর এই বাইকটা পাড়া থেকে এখন আমরা মাহিন্দ্রায় করে যাব দিঘিনালা। তবে এখানে চাইলে বাইকে করেও কিন্তু যাওয়া যায়। তো এই বাইকটা পাড়া থেকেই মূলত সাজেকের সেই যে উঁচু নিচু আঁকাবাঁকা পাহাড়ি পথ সেটা শুরু হয়ে গিয়েছে। তো বাইকটা পাড়া থেকে জনপ্রতি 180 টাকা ভাড়া দিয়ে আমরা এসে পড়েছি দিঘিনালা। তো এই দিঘিনালা থেকেও কিন্তু সরাসরি বাইক, সিএনজি বা চান্দের গাড়ি রিজার্ভ করে একেবারে সাজেক পর্যন্ত যাওয়া যায়। তবে আমরা সেটা যাচ্ছি না। আমরা এই দিঘিনালা থেকে প্রথমে যাব বাগাইহাট আর্মি চেকপোস্ট পর্যন্ত, অর্থাৎ যে জায়গা থেকে সাজেকের উদ্দেশ্যে স্কোয়াড ছেড়ে যায়। আর এখানে এই যে দিঘিনালা থেকে সাজেক, খাগড়াছড়ি সহ বিভিন্ন রুটের যে ট্যুর প্ল্যান সাথে ভাড়ার তালিকা দেওয়া রয়েছে। তো এখান থেকে এখন একটি সিএনজি রিজার্ভ নিয়ে আমরা যাচ্ছি বাগাইহাট আর্মি চেকপোস্ট পর্যন্ত। তো আমরা কেন এখান থেকে সরাসরি সাজেকের গাড়ি না নিয়ে বাগাইহাট পর্যন্ত যাচ্ছি সেটা বলছি একটু পরে। তো বলতে বলতে আমরা কিন্তু এসে পড়েছি বাগাইহাট। আমরা রয়েছে এখন বাগাইহাট আর্মি চেকপোস্টের। দিঘিনালা থেকে এই বাগাইহাট আর্মি চেকপোস্ট পর্যন্ত 500 টাকা সিএনজি ভাড়া এসেছি। তো আমরা ভেবেছিলাম যে এখান থেকে যে লোকাল গাড়ি বা চান্দের গাড়ি সেটাই করে সাজেক যেতে পারবো, যেটা আমি এর পূর্বে গিয়েছিলাম। তবে এখানে স্কোয়াড ছাড়া আসলে এখন যেতে দেয় না, একটু কড়াকড়ি। অর্থাৎ আপনাকে এখান থেকেই গাড়ি রিজার্ভ করে নিয়ে যেতে হবে। তো আমরা এখন বাইকে যাচ্ছি, এজন্য
দুটো বাইক নিয়েছি, পার বাইক 800 টাকা করে আমাদেরকে ওখানে রেখে আসবে তারা, আর আসার সময় ওভাবে একটা ম্যানেজ করে আবার চলে আসবে। আর এখান থেকে সাজেকের উদ্দেশ্যে দুটো টাইমে স্কোয়াড ছেড়ে যায়, একটা হচ্ছে সকাল 10টা আর একটা হচ্ছে 2টা। 10টাটা অনেক সময় দেখা যায় 10:30-এও ছেড়ে যায়। তো 2টার স্কোয়াড রেডি, আমরা যাচ্ছি বাইকে করে সাজেক ভ্যালি। তো দর্শক, আর্মি চেকপোস্টের ঠিক পরেই কিন্তু এই বাগাইহাট বাজার, অর্থাৎ আর্মি চেকপোস্টে যদি আপনাকে না আটকানো হয় তাহলে এরপরেই যে এই বাগাইহাট বাজার, এখানে আসলেই লোকাল চাঁদের গাড়ি পেয়ে যাবেন, যেটাই করে সরাসরি সাজেক আসা যায়। আমি এর পূর্বে এসেছি, তো আসার সময় আর ঝামেলা হয় না, লোকাল গাড়িতেই আসা যায়। তবে যাওয়ার সময় এই চেকপোস্টের কারণে কিছুটা ঝামেলা হয়। তো আমি কিন্তু আপনাদেরকে কোনোভাবেই উৎসাহিত করছি না যে আপনারা স্কোয়াড ছাড়া আর্মির চোখ ফাঁকি দিয়ে সাজেক যান। তো আসার পথে কিন্তু এই ঝামেলাটা নেই, আসার পথে আমি এভাবেই আসব, যদি ঝামেলা হয় তখন দেখাবো। তো সাজেক যাওয়ার এই রাস্তার ভিউ সঠিকভাবে উপভোগ করতে চাইলে কিন্তু এক হচ্ছে চাঁদের গাড়ি অথবা বাইক, এই দুটো হলেই সঠিকভাবে এটা উপভোগ করা যায়। তো আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি পথ অতিক্রম করে এখন আমরা রয়েছি সাজেক থানার নিকটেই। তো দর্শক, এটা হচ্ছে মাচালং চেকপোস্ট, আর এখানে আমাদের টোটাল স্কোয়াডই থামানো হয়েছে, কারণ ওদিক থেকে যে স্কোয়াডটি আসবে তারা আমাদেরকে নিয়ে যাবে, আবার ওই স্কোয়াডটি এখানে যে প্রশাসনের লোক যারা এসেছে, পুলিশের গাড়ি, তারা এটাকে নিয়ে যাবে। আর বাগাইহাট চেকপোস্টের মতো এখানেও বিভিন্ন রকম ফল বা পাহাড়ি খাবার দাবার পেয়ে যাবেন। আর যে ভবনটি দেখা যাচ্ছে এটা হচ্ছে সাজেক থানার মূল ভবন। তো বলতে বলতে ওদিক থেকে কিন্তু স্কোয়াড চলে এসেছে, আর সাথে সাথে আমরাও কিন্তু শুরু করেছি আমাদের সাজেক যাত্রা। তো দর্শক, আপনারা যদি সংখ্যায় কম হয়ে থাকেন এবং কম খরচে সাজেক পর্যন্ত পৌঁছাতে চান, সেক্ষেত্রে দীঘিনালা থেকে অন্য একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে একত্রে যদি আসেন তাহলে কিন্তু খরচটা অনেকটাই কম হবে। আর যারা খাগড়াছড়ি থেকে আসবেন তারা খাগড়াছড়ির শাপলা চত্বরে কিছু সময় আউট করলে কোনো না কোনো গ্রুপ পেয়েই যাবেন, তাদের সাথে চলে আসতে পারেন। আর আপনার সংখ্যায় বেশি হয়ে থাকলে তো কথাই নেই, তাহলে পুরো একটি চাঁদের গাড়ি রিজার্ভ করে সাজেক চলে আসতে পারবেন। আর এর বাইরে বাইক হতে পারে আপনার অন্যতম মাধ্যম, যদি সংখ্যায় 1জন বা 2জন হয়ে থাকেন সেক্ষেত্রে বাইকটাও ব্যবহার করতে পারেন। তো আঁকাবাঁকা পথে পাহাড়ের পর পাহাড় বেয়ে আমরা কিন্তু অনেকটাই সাজেকের কাছাকাছি এখন। আর এ পর্যায়ে এখন আবার একটু বিশ্রাম হবে, তবে সে বিশ্রাম আমাদের নয়, বিশ্রাম হবে আমাদের বাহনের। হচ্ছে হাউসপাড়া, আর এখানে মূলত গাড়িগুলো, সব গাড়িগুলোই থেমেছে, কারণ হচ্ছে গাড়ির ইঞ্জিন অনেকটাই গরম হয়ে গিয়েছে, তাই এখন। আর এরপরে একটা পাহাড় পরেই কিন্তু মূল সাজেক ভ্যালি, আর এই পাহাড়টা অনেকটাই উঁচু, তাই এখন গাড়ির ইঞ্জিন কিছুটা ঠান্ডা করে আবার স্টার্ট করবে এখনই। তো ফাইনালি আমাদের যাত্রা আবার স্টার্ট হলো, আর বড় একটি পাহাড় অতিক্রম করেই অবশেষে এসে পড়লাম স্বপ্নের সাজেক ভ্যালি। তো মূল সাজেকে প্রবেশ করার পরপরই হাতের ডান দিকে দেখতে পাবেন কিছুদিন পূর্বে সাজেকে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল তার ছাপ কিন্তু এখনও এখানে রয়ে গিয়েছে। এখানেই বেশ কিছু রিসোর্ট কিন্তু পুড়ে গিয়েছিল। তো দর্শক, আগামী 2 দিন আমরা ভিন্ন 2টি রিসোর্টে সাজেকে অবস্থান করব, আর এর সব কিছুই তুলে ধরবো এর পরবর্তী ভিডিওতে, যেখানে থাকবে সাজেকে আমরা কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, সব কিছু। আশা করি সেই ভিডিওটি হয়ে উঠবে আপনার পরবর্তী সাজেক ভ্রমণের অনেক বড় সহায়ক। তো সাজেকে থাকা, খাওয়া, ভ্রমণ সব কিছুই আসছে এর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।